বিতর্কিত 15টি ক্লাবের কাউন্সিলরশিপ বাদ দেয়া নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ ও তামিম ইকবালের সম্পূর্ণ বিপরীতমুখী দাবি। তামিম ভাই একটা সময় আমাকে বলেছিলেন যে যখন সংগঠকদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যাচ্ছিল তখন আমাকে বলেছিলেন যে ভাই 15 ক্লাব বাদ দিয়ে দেওয়া যায় না। তো আমি বলেছিলাম যে 15 ক্লাব বাদ দেওয়া তো আর আমার হাতে না। সেই 15টা ক্লাব বাদ পড়ার কারণেই কেন তামিম ভাই ওয়ার্কআউট করলেন এটা আমার আসলে বোধগম্য সেভাবে হয় নাই। আমার বিষয়ে যে কথাটা বলা হয়েছে যে 15টা টিম বাতিল করার জন্য আমি তাকে রিকোয়েস্ট করছি, 15টা টিম রাখার জন্য আমি তাকে রিকোয়েস্ট করছি, আর আমার কাছে মনে হয় এটা আমার কাছে প্রমাণও আছে। আমি তো এমনি বলতেছি না, বাট এটা খুবই দুঃখজনক এই কথাটা উনি বলছেন যে 15টা টিম বাতিল করার জন্য তাকে আমি বলছি। এর চেয়ে বড় মিথ্যা কথা আর কোনো কিছু হইতে পারে না। প্রতি আসনে শিগগিরই একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি। 200 আসন রেখে বাকিগুলো জোট সঙ্গীদের ছাড়বে জামায়াত। শেখ হাসিনার মানবতা বিরোধী 5টি অপরাধ প্রমাণের দাবি রাষ্ট্রপক্ষের। রাজসাক্ষী মামুনের জবানবন্দি বাতিলের আশা আসামি পক্ষের। ফ্লোটিলার শেষ জাহাজটিও আটক করল ইসরায়েল। ক্ষোভ বাড়ছে তেল আবিবের বিরুদ্ধে, বাংলাদেশের নিন্দা, ঢাকায় বিক্ষোভ। গাজায় যুদ্ধ বন্ধে শান্তি প্রস্তাবে রাজি হতে হামাসকে রবিবার পর্যন্ত সময় দিলেন ট্রাম্প, অন্যথায় কঠোর পরিণতির হুঁশিয়ারি। বিতর্কিত 15 ক্লাবের কাউন্সিলরশিপ বাদ দেওয়ার জন্য ক্রীড়া উপদেষ্টাকে অনুরোধ করেছিলেন তামিম ইকবাল। ডিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ক্রীড়া উপদেষ্টার বক্তব্য সম্পূর্ণ মিথ্যা দাবি তামিম ইকবালের, বরং 15 ক্লাবকে বাঁচানোর অনুরোধ করেছিলেন সাবেক টাইগার ক্যাপ্টেন। আসিফ মাহমুদ আরও বলেছেন, বিসিবি নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। একটা সময় আমাকে বলেছিলেন যে যখন সংগঠকদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যাচ্ছিল তখন আমাকে বলেছিলেন যে ভাই 15 ক্লাব বাদ দিয়ে দেওয়া যায় না। তো আমি বলেছিলাম যে 15 ক্লাব বাদ দেওয়া তো আর আমার হাতে না। সেই 15টা ক্লাব বাদ পড়ার কারণেই কেন তামিম ভাই ওয়ার্কআউট করলেন এটা আমার আসলে বোধগম্য সেভাবে হয় নাই। বিসিবি নির্বাচনের বিতর্কিত 15 ক্লাব নিয়ে এমন মন্তব্য ক্রীড়া উপদেষ্টার। সেই 15 ক্লাবের কাউন্সিলরশিপ বাদ দেওয়ার অনুরোধ করেছিলেন তামিম ইকবাল। ক্রীড়া উপদেষ্টার এমন বক্তব্য বিসিবি নির্বাচনের উত্তাপ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ক্লাব ক্যাটাগরির কাউন্সিলররা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিলেন, ফলে ভোট ব্যাংক কমে যাওয়ার শঙ্কা থেকে হতে পারে এমন অনুরোধ। তবে বিসিবি নির্বাচন বয়কট করে দেশের বাইরে অবস্থান করা তামিম বলছেন উল্টো কথা। আসিফের দাবি মিথ্যে, বরং 15টি ক্লাব বাঁচানোর আকুতি ছিল তামিমের। ডিবিসি নিউজকে কথা বলেছেন তিনি। 15টা টিম বাঁচানোর জন্য আমার কাছে এই প্রমাণটা আছে যে আমি ওনাকে রিকোয়েস্ট করছি যে টিম বেঁচে যাক, বা আমার কথায় 15টা টিম ছেড়ে দেওয়া হয়েছে, আর আমার কাছে মনে হয় এটা আমার কাছে প্রমাণও আছে। আমি তো এমনি বলতেছি না, বাট এটা খুবই দুঃখজনক এই কথাটা উনি বলছেন যে 15 টিম বাতিল করার জন্য তাকে আমি বলছি। এর চেয়ে বড় মিথ্যা কথা আর কোনো কিছু হইতে পারে না। এদিকে মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীদের বিসিবি নির্বাচন পেছানোর অনুরোধ রাখার সুযোগ নেই বলছেন ক্রীড়া উপদেষ্টা। এতে বিসিবি নির্বাচন নিয়ে জল আরো ঘোলা হতে পারে বলেও আশঙ্কা তার। প্রার্থীদেরকে চূড়ান্ত হওয়া উইথড্রয়ালের টাইম শেষ হওয়ার পরে যখন ব্যালট ছাপানো হয়ে গেছে এবং প্রচারণার সময় চলছে, এই সময় আসলে রিশিডিউল করলে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে এবং লিগ্যালি যদি এটাকে চ্যালেঞ্জ করা হয় হাইকোর্টে অথবা কোথাও, তাহলে এই নির্বাচনটা আলটিমেটলি টিকবে না এবং সেক্ষেত্রে বিসিবির ভবিষ্যৎ নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হবে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে যথাসময়ে নির্বাচন হয়ে যাওয়াটাই এখন ভালো হবে। এই বিষয়টা ক্লাব সংগঠক যারা ছিলেন বা আছেন তারা আরও ম্যাচিউরভাবে ডিসিশনগুলো নিলে তাহলে বারবার ঘুরে ফিরে রাউন্ড জিরোতে আসতে হতো না। বিসিবি নির্বাচনকে আপনি তাহলে ফেয়ার ইলেকশন নিয়ে ভাবছেন ওভারঅল? আমি দেখছি না কোথাও আনফেয়ার কিছু হয়েছে। যদি কেউ মনে করে কোথাও আনফেয়ার হয়েছে, আমি ইতিমধ্যেই বলেছি যে সেটার জন্য আইন আদালত আছে, সেটার জন্য জনগণের কাছেও বলা যায়, সেটার জন্য মিডিয়া আছে, মিডিয়াতেও বলা যায়। এখন পর্যন্ত গ্রস বক্তব্য কিংবা শুনতে সুন্দর লাগে যেমন ফিক্সিং, এরকম বক্তব্য ছাড়া কাউকে আমি এমন ভ্যালিড কিছু আসলে দিতে বা প্রমাণ করতে, অলরেডি তো কোর্টে 2বার যাওয়া হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে, আসতে আমি দেখিনি। তাই বনন্ত, ডিবিসি নিউজ, ঢাকা।
বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। প্রতিটি আসনে একজনকে যোগ্য প্রার্থী হিসেবে শিগগিরই দেয়া হবে গ্রিন সিগন্যাল। একথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, নির্বাচন সামনে রেখে দল গোছানো শুরু হয়েছে, হতে পারে জোটও। কয়েকদিনের মধ্যে দেশব্যাপী গণসংযোগ আরও জোরদার করবে বিএনপি। এছাড়া অবিলম্বে নির্বাচন আয়োজনের কর্মকাণ্ড দৃশ্যমান করতে কমিশনের প্রতি আহ্বান জানান দলটির নেতারা। রাজধানীর গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে তুলে ধরেন দলের পরিকল্পনা। এ সময় তিনি জানান, নির্বাচন কেন্দ্রিক জোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে। এছাড়া দেশব্যাপী গণসংযোগ জোরদারের কথাও জানান এই বিএনপি নেতা। কথা বলেন বিএনপির প্রার্থী বাছাই নিয়েও। নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের প্রার্থী সিলেকশনের বিষয়টা দেখতে হচ্ছে। আসন ভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। সালাউদ্দিন আহমেদ আরও জানান, নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় তার দল। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করা হবে বলে মনে করেন তিনি। আদালতে নির্ধারণ করবে আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে কিনা। যারা বাংলাদেশের গণতন্ত্রকে বিনাশ করেছে সাংবিধানিকভাবে এবং রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে, অপরাজনীতির মধ্য দিয়ে, তাদের বিচার বাংলাদেশের মানুষ চায়। এদিকে সকালে এক মানববন্ধনে বিএনপির আরেক নেতা কালক্ষেপণ না করে অবিলম্বে নির্বাচন আয়োজনে তৎপর হতে ইসির প্রতি আহ্বান জানান। যারা বিভিন্ন পদ্ধতির কথা বলে কালক্ষেপণের চেষ্টা করছেন, তাতে কিন্তু পতিত স্বৈরাচার ফেসিস্ট আবার ফেরত আসবেন। কেউ বলেন পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবেন না, কেউ বলেন শাপলা না পেলে নির্বাচন কেমন করে হয় সেটা আমরা দেখিয়ে দেব। নির্বাচন হতে দেবেন না। আপনারা কে হুমকি দেবার ভাই? এ সময় নির্বাচনী প্রতীক ও পিয়ার নিয়ে দলগুলোর দাবির সমালোচনা করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। গণ আন্দোলন গড়ে তুলেছিলেন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। সব আসনে প্রার্থী দেবে জামাতে ইসলামী। তবে ইসলামী সমমনা দলগুলোর সাথে ঐক্যের সমঝোতা হলে 100 আসন ছেড়ে দিতে হতে পারে বলে জানিয়েছে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে খুলনায় ছাত্র শিবিরের এক পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। পরবর্তীতে সাংবাদিকদের তিনি বলেন, জামাতকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা চলছে। তিনি জানান, জামাত আলোচনার মাধ্যমে নির্বাচনের বিষয়ে সমাধান চায়। এ সময় তিনি অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচনের আগেই ক্ষমতায় চলে গেছে বলে চিন্তা করছে, কিন্তু এর জবাব ছাত্ররা ডাকসু ও জাকসু নির্বাচনের মাধ্যমে দিয়েছেন। জাতীয় নির্বাচন সামনে, যারা যেখানে যে জেলায় বাড়ি, জামাত সমস্ত জায়গায় জাতীয় নির্বাচনে প্রার্থী দিয়েছে। এখন থেকে নিয়ত করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমার ওখানে আমার প্রার্থী আছে, ওখানে আমার প্রার্থীকে বিজয়ী করতে হবে। কমপক্ষে 200 আসনে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব। সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত প্রায় 100 আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে। ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলায় আক্রমণ, হামলা ও মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। নেতানিয়াহুকে গণহত্যার দায়ে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জামাতে ইসলামী। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া অন্যান্য অ্যাক্টিভিস্টরাও একই প্রতিবাদে মানববন্ধন করেছে। ফিলিস্তিনের গাজা ইস্যুতে বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে জমায়েত হন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলা জব্দ ও মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান নেতারা। এ ব্যাপারে জাতিসংঘ সহ বিশ্বমহলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। জাতিসংঘ সহ এই সকল দেশবাসীকে আহ্বান জানাতে চাই, অবিলম্বে ইসরায়েলের হাতকে গুটিয়ে নিতে বাধ্য করুন। অবিলম্বে ফিলিস্তিন এবং গাজায় যে দখল করা হয়েছে এই দখল মুক্ত করতে হবে। ওআইসিকে একটা টুটো জগন্নাথ হিসেবে এইভাবে রেখে মুসলমানদেরকে মার খাওয়ার সুযোগ না দিয়ে যদি কিছু করতে না পারেন, আপনারা ওআইসি ভেঙে দিন। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পুরানা পল্টন, ফকিরাপুল হয়ে মগবাজার এলাকায় গিয়ে শেষ হয়। বিকেলে জাতীয় সংসদ ভবনের মানিক মে এভিনিউতে একই দাবিতে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ইউথ সিনার্জি অ্যালায়েন্স। এ সময় ফিলিস্তিনি পতাকা ও প্রতিবাদী প্লেকার্ড হাতে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। ইসরায়েলের নিকট যারা অস্ত্র বিক্রি করছে তাদেরকে এই অস্ত্র
বিক্রি এবং অর্থায়ন বন্ধ করতে হবে। উন্নত বিশ্বের সকল শাসকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, পৃথিবীতে থাকবে না কোনো হাহাকার, থাকবে না কোনো যুদ্ধ, থাকবে না কোনো বিগ্রহ। পুরো বিশ্বের যারা নিরাপত্তায় এখনো ম্রিয়মাণ হয়ে আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদের মানবতা জাগিয়ে তুলুন। মানববন্ধনে প্রায় ৭০টি সংগঠনের অংশগ্রহণে হয় এই প্রতিবাদ কর্মসূচি। এদিকে গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরও অধিকার কর্মীদের আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল। ক্ষুধাকে ব্যবহার করা হচ্ছে যুদ্ধাস্ত্র হিসেবে। গাজায় সহায়তা পৌঁছাতে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিতের দাবিও জানানো হয় বিবৃতিতে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 33, গাইবান্ধা 5-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন রয়েছে 33, গাইবান্ধা 5 আসনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা নাজিমুল ইসলাম নয়ন। তিনি এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। তিনি কেন মনোনয়ন প্রত্যাশী সেটি তার কাছ থেকে জানার চেষ্টা করব। আপনি তো এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী, কিন্তু কেন মনোনয়ন চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমার প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। এবং আপনার ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের এই লাইন অনলাইনে সংযোগ দেওয়ার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি ছাত্রদল থেকে শুরু করে আজকে বিভিন্ন নেতা কর্মীর সঙ্গে আন্দোলন সংগ্রাম করে আমি আজকে গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা পর্যন্ত আমার পদ পেয়েছি। আমি 90-এর স্বৈরাচার আন্দোলনের হটাও আন্দোলন থেকে শুরু করে 5ই আগস্ট হাসিনা সরকার হটাও আন্দোলন পর্যন্ত আমি মাঠে ছিলাম, আছি। এবং আমি কখনোই মাঠ থেকে সরে যাইনি। এবং আমার যতদিন আমি এই আছি এতদিন কাজ করেছি আমি স্বৈরাচারী হটাও আন্দোলনে, আমার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং আমাদের ভোটের অধিকার আদায়ের জন্য আমি সর্বদা কাজ করে আসছি। আমি আমাদের নেতাকর্মী যারা জেলে গেছে এবং নির্যাতন হয়েছে তাদের আমি খোঁজখবর নিয়েছি, তাদের জামিনের ব্যবস্থা করেছি এবং তাদের পরিবারের খবর নিয়েছি। এবং আমি আগামীতে আরও অনেক কিছু করব সেইভাবেই আমি আন্দোলন করেছি। এবং সামনে আমার মনোনয়ন প্রয়োজন এই জন্যই যে আমি আমার হতদরিদ্র এলাকার এই গৃহীত এলাকাকে এবং এই অঞ্চলের মানুষকে এগিয়ে নেওয়ার জন্য আমি আন্দোলন করেছি এবং আগামীতে যেন আমি তাদের উন্নয়নের কাজ করতে পারি। এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমান 31 দফার যে বিলি বন্টন করতে বলছে 31 দফা, সেই 31 দফার আলোকে আমি কাজ করে যাচ্ছি। আমি 31 দফার মাধ্যমে আমি গ্রামীণ উন্নয়ন এবং স্বাস্থ্য চিকিৎসা এবং শিল্প, আমি গার্মেন্টস শিল্পের সঙ্গে জড়িত। সে কারণে আমি আমার এই এলাকায় আমি গার্মেন্টস শিল্প গড়ে তুলতে চাই। এবং আমাদের নদী ভাঙ্গন এলাকায় ভাই, এই যে মনে করেন আপনি মনোনয়ন পাওয়ার পর নির্বাচিত হন, তাহলে এই জনপদের মানুষের জন্য কি করবেন? যেহেতু আপনার চারপাশে নদীবেষ্টিত এলাকা, এখানে চরাঞ্চল রয়েছে বেশ কয়েকটি এবং চরের মানুষরা অনেক সমস্যার সম্মুখীন হন, তাদের বিষয়ে আপনার চিন্তা ভাবনা কী রয়েছে? আমার চিন্তা ভাবনা হলো যে এখানে নদী প্রবণ এলাকা, আমি নদীর বাঁধ আমি দিতে চাই এবং এখানে লক্ষ লক্ষ হেক্টর জমি অনাবাদি থাকে এই বন্যার কারণে, সেটা আমি বাদ দিতে চাই। এবং আমার এখানে একটা নৌবন্দর আছে, সেখানে আমি একটা ড্রেজিং করে আমি লঞ্চ চালানোর ব্যবস্থা করব। এবং আমি এখানে যদি আমাকে সুযোগ দেয় সরকার, তাহলে আমি এখানে টানেল করার ব্যবস্থা করব অথবা একটা ব্রিজ, এবং আমার চরাঞ্চলের লোককে তারা যাতে যাতায়াত করতে পারে সে কাজ করব। এবং চরাঞ্চলের মানুষকে তাদের চিকিৎসা দেওয়ার জন্য ওখানে কোনো হাসপাতাল নাই, ওখানে কোনো চিকিৎসার ব্যবস্থা নাই। অনেক 12 ঘন্টা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তাদের বাইরে যাওয়ার মতো কোনো রাস্তাঘাট নেই। কোনো প্রসূতি যদি প্রসব বেদনায় ওঠে তাদের নিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। এবং ওখানে কোনো স্কুল নাই এবং কোনো হাই স্কুল নাই, কোনো মেডিকেল কলেজ নেই, কিচ্ছু নাই। এবং রাস্তাঘাট সব কিছু নাই। আমি এগুলো করতে চাই। এবং আমাদের যুবকদের উন্নয়নের জন্য
আমি তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমি তাদের কর্মসংস্থান করতে চাই এবং আমাদের এই অত্র অঞ্চলে যে অবহেলিত লোকজন আছে তাদেরকে নিয়ে আমি আমার সংসদে যদি আমি যেতে পারি তাদের জন্য আমি কাজ করব এবং আমার এই সামনে যে আছে ওটা আমাদের আইটি ডিপার্টমেন্ট, ওটাকে আমি সুন্দরভাবে আমি তাদেরকে প্রশিক্ষণ দেবো বিনা পয়সায় দিয়ে আমি তাদেরকে কর্মসংস্থান করতে চাই। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন ডিবিসি CSRM ইলেকশন এক্সপ্রেস। আজ এ পর্যন্তই। আগামীকাল থাকবে 34 জয়পুরহাট 1 আসনে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। 4 দিনের ছুটিতে বান্দরবান ও কক্সবাজারের পর্যটন স্পটগুলোতে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। হোটেল, মোটেল ও রিসোর্টে ঠাঁই নেই তিল ধারণের। অন্যদিকে কয়েকদিনের সহিংসতা আর অবরোধ পরিস্থিতিতে টানা ছুটিতেও ধস নেমেছে খাগড়াছড়ির পর্যটন খাতে। 90% পর্যটকই বুকিং বাতিল করেছেন। চলতি মৌসুমে প্রায় 5 কোটি টাকা লোকসানের শঙ্কা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। দুর্গাপূজার পাশাপাশি সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে 4 দিনের বন্ধ। তাই আগেভাগেই খাগড়াছড়ির হোটেল, মোটেল ও রিসোর্ট বুকিং করেছিল ভ্রমণ পিপাসুরা। তবে গত কয়েকদিনের সহিংসতা আর অবরোধ পরিস্থিতিতে বুকিং করা প্রায় 90% পর্যটক ভ্রমণ বাতিল করেছেন। ফলে টানা ছুটিতে খালি পড়ে আছে ঘরগুলো। প্রচুর পরিমাণে গেস্টের বুকিং ছিল, কিন্তু এই সার্বিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে আমাদের গেস্টগুলো বুকিং ক্যান্সেল হয়েছে। বর্তমানে আমাদের আসলে পর্যটক শূন্য বললেই চলে, পর্যটক নাই এবং যে সামনে যে বুকিংগুলো ছিল সেগুলোই অনেকটা আমাদের প্রায় ক্যান্সেলে বলা চলে। থমকে গেছে পরিবহন ও গাইড ব্যবসা। চলতি মৌসুমে প্রায় 5 কোটি টাকা লোকসানের শঙ্কা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। আগের তুলনায় কিছুটা কম, যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে আমরা আশা করি আগের যে তুলনায় গাড়ি যেতে এরকমই গাড়ি যাবে। 7-8 দিন আজকে গাড়ি বিগত অনেকদিন বন্ধ, আমরা কিভাবে চলি? পরিস্থিতি বিঘ্নতার কারণে এই পূজার বন্ধের সময় পর্যটকরা সমাগম হয় নাই। সার্বিক পরিস্থিতি যদি ভালো হয় তাহলে আগামীতে পর্যটকরা সমাগম হবে আশা করি। তবে টানা ছুটিতে বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে রয়েছে পর্যটকদের উপচে পড়া ভিড়। একদিকে বৃষ্টি, অন্যদিকে মেঘের ভেলা, সব মিলিয়ে পাহাড়ের অপরূপ সৌন্দর্য যেন পর্যটকদের ভ্রমণকে আরও তাৎপর্য করে তুলেছে। নীলাচল, শৈলপ্রপাত, গোল্ডেন মন্দির ও মেঘলা পর্যটন কেন্দ্রে ভ্রমণ পিপাসুরা দল বেঁধে ঘুরে বেড়াচ্ছেন। পর্যটকদের এই উৎসব মুখর পদচারণায় খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও। পাহাড়গুলোর সাথে আকাশ চলে আসছে, কাছাকাছি চলে আসছে, এটা খুবই আমাদেরকে মুগ্ধ করে। বাংলাদেশে যতগুলা পাহাড়ি এলাকা ট্রেকিং করার মতো আছে, এই মেঘলাটা কিন্তু এরকমই বান্দরবনই বেস্ট। পর্যটকদের ঢেউয়ে মুখর সৈকত নগরী কক্সবাজারও। লাখো পর্যটকদের পদচারণায় কক্সবাজার যেন পরিণত হয়েছে আনন্দের নগরীতে। বিশাল সমুদ্র সৈকত, এটা দেখলে মন বিশালতায় ভরে যায়। এজন্য আপনার কক্সবাজার আমরা বারবার ছুটে আসি। পূজার ছুটিতে অনেক মানুষ এসেছে, এখানে অনেক ভিড়, অনেক ভালো লাগছে। 550 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টে ঠাঁই নেই তিল ধারণের। আশানুরূপ ব্যবসা হয়েছে এই 1, 2, 3 আর কি 3 দিনে আর কি। কক্সবাজারে সব হোটেলেই এই বুকিংটা আছে। আরও ভালো হতো সেন্ট মার্টিনটা যদি পূর্ণাঙ্গভাবে খুলে দিত এবং থাকার অনুমতি দিত আর কি। সৈকতের পাশাপাশি মেরিন ড্রাইভ, হিমছড়ি ঝর্ণা, ইনানি ও পাটোয়ার টেকের পাথুরে সৈকত সহ বিভিন্ন স্পটেও ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।